সৌদি আরব সহ বিশ্বের বেশিরভাগ দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। চীনের বিরুদ্ধে মাইক্রোসফটের সার্ভারে সাইবার হামলার অভিযোগ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের এখনও নিশ্চুপ বেইজিং। আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনের কাছে রকেট হামলা, দায় স্বীকার না করলেও অভিযোগের তীর তালেবানদের দিকে। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। সৌদি আরব সহ বেশিরভাগ দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মহামারীর কারণে এবছরও কিছুটা সাদামাটা উদযাপন। বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও সামিল হন ঈদের আনুষ্ঠানিকতায়। মোনাজাতে বিশ্বশান্তি ও মহামারী থেকে মুক্তি কামনা করা হয়। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ধর্মপ্রাণ মুসলমানের ঢল। জামাতের শরিক হয়ে ঈদ উল আজহার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। মিশরের কায়রোয় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বিখ্যাত আল আজহার মসজিদে। মোনাজাতে কামনা করা হয় বিশ্ব সম্প্রদায়ের শান্তি ও কল্যাণ। ত্যাগের মহিমায় দিনটি উদযাপনে নামাজের পর পশু কোরবানি দেন মুসল্লিরা। প্রতি বছরের মতো নামাজ আদায় করলাম। এবার আল আজহার মসজিদে নামাজ পড়েছি। সবার সাথে আনন্দ ভাগাভাগির জন্য এখানে এসেছি। আত্মীয় বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, পরস্পরের বাড়ি যাই, এটাই আনন্দের। স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যে ঈদ উল আজহা পালন করছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। তবে দেশটিতে মহামারী পরিস্থিতির ভয়াবহতার কারণে বেশিরভাগ বড় বড় মসজিদেই অনুষ্ঠিত হয়নি ঈদ জামাত। পশু কুরবানির মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছেন মুসল্লিরা। পশু কোরবানির মাধ্যমে দরিদ্রদের সহায়তা করতে চাই। যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে চাই। মসজিদে দান করব, সেখান থেকেই মাংস বন্টন করা হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সব দেশেই ঈদ আজ। করোনার বিস্তার রোধে নানা বিধিনিষেধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। মালয়েশিয়া, কাতার সহ বিভিন্ন দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরাও। এখানে অনেক রেস্ট্রিকশন। এখানে আসলে আমরা দেশের মতো হাত মিলাতে পারছি না, বুকে বুক লাগাতে পারছি না। এটাই হচ্ছে প্রবাসের ঈদ। দীর্ঘ প্রবাস জীবনে আমরা পরিবার ছেড়ে সবাই ঈদ করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ভালো উপভোগ করতেছি। প্রবাসের থেকে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ফ্যামিলিকে মিস করা। তো এই ঈদে আমিও আমার ফ্যামিলিকে মিস করছি, আর আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ উদযাপিত হচ্ছে পশ্চিমা দেশগুলোতেও। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। আসসালামু আলাইকুম। এই গুরুত্বপূর্ণ দিনটি আমাদের ত্যাগ, সহানুভূতি, মহানুভবতা আর দয়ার শিক্ষা দেয়। মুসলিম কানাডিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও সুযোগ এটি। দেশ গঠনে তাদের অবদানের স্বীকৃতি দিতেই হবে। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করেন মুসল্লিরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আজ মুজদালিফা থেকে শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করে মিনায় ফিরেছেন হাজিরা। এদিন ফজরের নামাজ আদায় করে রওনা হন মিনার উদ্দেশ্যে। পরে শয়তানের প্রতীক আল জামারায় পাথর নিক্ষেপ করেন হাজিরা। এদিন পাথর নিক্ষেপ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেন পশু কোরবানি। এখন জামারা থেকে বেরিয়ে মাথা মুন্ডন করবেন হাজিরা। এরপর গোসল শেষে বদল করবেন সেলাইবিহীন 2 টুকরো কাপড়। পরে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ 7 বার তাওয়াফ করবেন। 11 ও 12 জিলহজ সেখানে অবস্থান করে শেষ করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। সোমবার আরাফার ময়দানে হয় হজের খুতবা। এবছর করোনার কারণে হজ করার সুযোগ পেয়েছেন সৌদিতে বসবাস করা 60,000 মুসল্লি। এবার চীনের বিরুদ্ধে মাইক্রোসফটের সার্ভার হ্যাক করার অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। একই অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশের। অবশ্য এই অভিযোগ স্বীকার করেনি চীন, আনুষ্ঠানিক কোনো মন্তব্যও দেয়নি। বছরের শুরুর দিকে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলা চালানো হয়। সাইবার হামলার জন্য বরাবরই যুক্তরাষ্ট্রের অভিযোগের তীর থাকে রাশিয়ার দিকে। তবে এবার সেই তীর চীনের বিরুদ্ধে। দেশটির বিরুদ্ধে ভয়াবহ হ্যাকিংয়ের অভিযোগ তুলল
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা। যুক্তরাষ্ট্রের দাবি 2021-এর শুরুর দিকে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলা চালিয়েছে চীন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের 30,000-এর বেশি প্রতিষ্ঠান। অভিযোগ, এই হ্যাকিংয়ের সাথে সরাসরি জড়িত চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের ভাড়াটে হ্যাকাররা। সকালে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য হাতে আসবে। তবে এই হ্যাকিং এর বিষয়ে রাশিয়া সরকারের সাথে চীনা সরকারের কোনো পার্থক্য নেই। তারা প্রতিনিয়ত হ্যাকারদের সুরক্ষা দিয়ে যাচ্ছে, যা বিভিন্ন দেশের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। বলা হয় সাইবার জগতে গুপ্তচর বৃত্তি করছে চীন। অভিযোগ আছে দায়িত্ব জ্ঞানহীন ও বেপরোয়া আচরণের। এরই মধ্যে হ্যাকিংয়ের সাথে জড়িত কয়েকজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে নিশানা করে হ্যাকিং অভিযান চালিয়ে আসছে চীন। এই জন্য তাদের 4 নাগরিক ও 3 নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার হামলার বেশ কিছু অভিযোগ রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি চীন। বরাবরই হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। আফগানিস্তানে প্রেসিডেন্ট ভবনের কাছে বিস্ফোরিত হয়েছে অন্তত 3টি রকেট। মঙ্গলবার প্রেসিডেন্ট আশরাফ ঘানি জনগণের উদ্দেশ্যে ঈদ উল আজহার ভাষণ দেওয়ার কিছুক্ষণ আগে এই ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায় কাবুল প্রেসিডেন্টের প্রাসাদে কর্মকর্তাদের সাথে নামাজ আদায় করছিলেন আশরাফ ঘানি। এ সময় পরপর 3বার রকেট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, তবে এতে কেউ হতাহত হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সুরক্ষা দেয়ালের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভবনটির। গ্রিন জোনে অবস্থিত প্রাসাদটির চারদিকে বিস্ফোরক প্রতিরোধী দেয়ালে ঘেরা। বিশাল এলাকা জুড়েই মানুষের প্রবেশাধিকার নেই। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন ক্ষয়ক্ষতির চেয়ে আতঙ্ক তৈরি করতেই এই হামলা করা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ঘানি বলেন, রকেট হামলায় তিনি ভীত নন। বেশ কয়েকবার রকেট বিস্ফোরণের পরও কেউ কিন্তু নামাজ ছেড়ে নড়েনি। রকেট হামলা দিয়ে দেশকে দখল করা যাবে না। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শান্তি, সেজন্য ত্যাগও করেছি অনেক। তবে তালেবানদের সেই ইচ্ছা নেই, তাই আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তানে বাস ট্রাক সংঘর্ষে কমপক্ষে 30 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার পাঞ্জাবের দেরা গাজী খান জেলায় এই দুর্ঘটনায় আহত হয় আরও 47 জন। পুলিশ জানায় পরিবারের সাথে ঈদ উদযাপন করতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিল তারা। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাটের অবস্থা ভালো না হয় এবং মানুষ ট্রাফিক নিয়ম না মানায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। গেল মাসে সিন্ধু প্রদেশে একটি ট্রেন দুর্ঘটনায় 56 জন নিহত হয়। কোভিড-19 মহামারীকালে ভারতের স্বাভাবিকের তুলনায় 40 লাখ বেশি মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মহামারীর সার্বিক প্রভাব বিবেচনা করা হয়েছে এই পরিসংখ্যানে। 3টি ভিন্ন তথ্যসূত্র ব্যবহার করা হয়। মূলত আগের বছরগুলোর তুলনায় মৃত্যুহার কী পরিমাণ বেড়েছে তা উঠে এসেছে এই প্রতিবেদনে। সরকারি হিসাবে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4,14,000-এর বেশি মানুষের। এক বছরে সব মিলিয়ে প্রাণহানি 10 গুণ বেশি। মার্কিন গবেষকদের দাবি ভাইরাসে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও কয়েক গুণ বেশি। তবে ঠিক কত সংখ্যক মৃত্যু সরাসরি ভাইরাসের কারণে হয়েছে তা ওই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি। এশিয়ায় করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে ঠাঁই মিলছে না। শয্যা ও চিকিৎসক সংকটের পাশাপাশি মিলছে না অতি প্রয়োজনীয় অক্সিজেন। চিকিৎসার অভাবে বাড়িতেই মারা যাচ্ছেন অনেকে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনায় তীব্র শ্বাসকষ্ট হলেও জায়গা মেলেনি হাসপাতালের বেডে। ফলাফল বাড়িতেই মৃত্যু। ইন্দোনেশিয়া জুড়েই যেন মৃত্যুর মিছিল। মরদেহের সৎকার করতে গিয়ে যেন হাঁপিয়ে উঠছেন স্বেচ্ছাসেবীরা। আতঙ্কে স্বজনরাও মরদেহের কাছে ঘিরছে না। তাই তাদের গোসল থেকে শুরু করে দাফন পর্যন্ত সবটাই করছেন স্বেচ্ছাসেবীরা। প্রথম দিন আমরা একটা ফোন পেয়েছিলাম, কারণ তখন এতটা পরিচিতি পায়নি নম্বরগুলো। এখন পরিস্থিতি এতটাই খারাপ যে দিনে 25 থেকে 30টা ফোন পাচ্ছি বাড়ি থেকে মরদেহ আনার জন্য। সবচেয়ে করুণ অবস্থা বোগর শহরে।
ইন্দোনেশিয়ার হাসপাতালগুলোতে রোগীদের প্রয়োজনের 10 ভাগ অক্সিজেনও সরবরাহ করা যাচ্ছে না, তাই ফিরিয়ে দেয়া হচ্ছে রোগীদের। বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও বিধিনিষেধের তোয়াক্কা করেনি বেশিরভাগ মানুষ। কড়াকড়ি আরোপেও উদাসীন সরকারও। রোজার ঈদের সময় কাউকে বিধিনিষেধ মানানো সম্ভব হয়নি। এই কারণেই গোটা দেশের পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা জাভা দ্বীপের। কোনো হাসপাতালে অক্সিজেন নেই, এই কারণে রোগীও ভর্তি নিচ্ছে না কেউ। এক সপ্তাহ ধরে দেশটিতে গড়ে দৈনিক প্রাণহানি 1000-এর বেশি। প্রতিদিনই নতুন শনাক্ত হচ্ছে 50,000-এর উপরে, যা গত সপ্তাহের চেয়ে দ্বিগুণেরও বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসে বিশ্বে গেল 24 ঘন্টায় আরও 6,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে 4 লাখের বেশি মানুষের শরীরে। দিনে সর্বোচ্চ 1,300-র বেশি প্রাণহানি হয়েছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে 34,000-এর বেশি। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 7 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়। এদিন ব্রাজিলে মারা গেছে 600-র বেশি। সোমবার বিশ্বে একক দেশ হিসেবে সর্বোচ্চ 40,000 রোগী শনাক্ত হয়েছে ব্রিটেনে, যদিও দেশটিতে প্রাণহানির সংখ্যা কম। এছাড়া ভারত, আর্জেন্টিনা, কলম্বিয়ায় 24 ঘন্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন 400-র বেশি মানুষ। এই নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 41,12,000। মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,16,75,000-এ। ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত মার্কেটে বোমা হামলায় অন্তত 35 জন নিহত হয়েছে। সোমবার ঈদের কেনাকাটার সময় চালানো এই হামলায় আহত হয় 60 জন। হামলার পরপরই কয়েকটি দোকানে আগুন ধরে যায়। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে, জানিয়েছে নিরাপত্তা বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গেল 6 মাসের মধ্যে বাগদাদে এটি সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। এখনও এই হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে সন্দেহের তীর আইএসের দিকে। মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় জব্দ হলো বিপুল পরিমাণ মাদক। পুলিশের অভিযানে উদ্ধার হয় প্রায় 4,500 কেজি কোকেইন। কর্তৃপক্ষ জানায়, সিরামিক টাইলসে ভর্তি একটি কন্টেইনারবাহী জাহাজে পাচার করা হচ্ছিল এগুলো। কলম্বিয়ার টার্কো বন্দর থেকে রওনা দেয় জাহাজটি। আটক করা হয় কোস্টারিকার মইন বন্দরে। পরিমাণের দিক থেকে দেশটির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ও চলতি বছর আটককৃত সবচেয়ে বড় চালান ছিল এটি। সাম্প্রতিক সময়ে কলম্বিয়া থেকে ইউরোপে মাদক পাচারের অন্যতম রুট হয়ে উঠেছে কোস্টারিকা। মধ্য আমেরিকার বেশিরভাগ দেশই যখন দরিদ্র রাজনৈতিক সংঘাতে জর্জরিত, সেখানে অন্যতম স্থিতিশীল রাষ্ট্র কোস্টারিকা। তবে মাদক চোরাকারবার বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে। চলতি বছর এ পর্যন্ত প্রায় 40,000 কেজি মারিজুয়ানা ও কোকেন উদ্ধার করা হয়েছে ওই দেশটিতে। পৃথিবীর সীমানা ছাড়িয়ে আজ মহাকাশ ভ্রমণে যাবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 8টার পর নিজের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মহাকাশযান নিউ শেফার্ডে তিনি রওনা হবেন। এ সময় তার সফর সঙ্গী থাকবেন ছোট ভাই মার্ক বেজোস। এছাড়া সহযাত্রী হিসেবে মহাশূন্যে ভাসার অভিজ্ঞতা নেবেন 18 বছর বয়সী অলিভার ডায়মন্ড ও 82 বছরের বৃদ্ধা উইলি ফাঙ্ক। মাত্র 11 মিনিটের এই মহাকাশ যাত্রাকে অনন্য মাইলফলক হিসেবে দেখছেন বেজোস। এরই মধ্যে শেষ করেছেন বিশেষ প্রশিক্ষণ। তাকে বহনকারী মহাকাশযান নিউ শেফার্ড উড়বে সমতলের 106 কিলোমিটার ওপর দিয়ে। উড্ডয়নের 47 মাইল ওপরে গিয়ে বুস্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রকেটের যাত্রীবাহী অংশটি। সে সময় 3 মিনিট শূন্যে ভাসার অভিজ্ঞতা নিতে পারবেন তারা। এরপর প্যারাশুটে করে ফিরবেন পৃথিবীর বুকে। এর আগে মহাশূন্যে ভ্রমণ করেন ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন। আবারও ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রদর্শন করল রাশিয়া। মঙ্গলবার তাদের নতুন মিসাইল সিস্টেম S-500-এর সফল পরীক্ষা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 600 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র টার্গেটে পৌঁছাবে খুব দ্রুত। চলতি বছর আরও কয়েক দফা পরীক্ষা চালানো হবে বলে জানানো হয়। এরপর যুক্ত করা হবে মস্কোর কোনো ইউনিটে। সম্প্রতি ইউক্রেনের সাথে সম্পর্কে টানাপোড়েনের জেরে নিজেদের অস্ত্র ভান্ডার আরও শক্তিশালী করার ঘোষণা দেয় ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হঠাৎই সেতুর ওপর নেমে এলো বিমান। যান্ত্রিক ত্রুটি দেখা দেয় জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, বিমানটির পাইলট মাত্র 18 বছর বয়সী লন্ডন লুকাস। তার বিচক্ষণতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় এটি। হতাহত হয়নি কেউ। সোমবার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে গোলযোগের কথা জানায় পাইলট। সে সময় আটলান্টিক সিটির স্টিল পিয়ারের কাছাকাছি উঠছিল বিমানটি। কাছাকাছি বিমানবন্দরের দিকে যাওয়ার চেষ্টা করে লুকাস, তবে কাছাকাছি সেতুটির যানবাহন নেই বলে লক্ষ্য করে সে দ্রুত ও নিরাপদে অবতরণ করে সেখানেই। পরে অবশ্য বেশ খানিকটা সময় লাগে বিমানটি সরাতে। এতে বাধাগ্রস্ত হয় ব্রিজের যান চলাচল। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিমান কর্তৃপক্ষ।
ব্রাজিলের সরকার বিরোধী ক্ষোভ আর প্রচারণার হাতিয়ার হয়ে উঠছে বিস্কুট। ফিরে যাও বলসোনারো, এই স্লোগান সম্বলিত বিস্কুট তৈরি করে তোলপাড় তৈরি করেছেন এক নারী উদ্যোক্তা। আর তাই লুফে নিয়েছে ব্রাজিলের সাধারণ মানুষ। বলছেন স্বাদ যেমনই হোক, প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরুদ্ধে প্রচারণার জন্য এই বিস্কুট অনন্য। দেখতে সব বিস্কুটের মতোই, স্বাদও আহমরি তেমন কিছু নয়, কিন্তু এই বিস্কুটই এখন ব্রাজিলের নতুন ট্রেন্ড, কারণ এর মাধ্যমেই চালানো হচ্ছে সরকার বিরোধী প্রচারণা। ফিরে যাও বলসোনারো ছাপযুক্ত এই কুকিজ এখন সরকার বিরোধী আন্দোলনের নতুন হাতিয়ার। শুরুতে মজার ছলে এরকম কুকিজ তৈরি করে বন্ধুদের দিতাম। কেউ একজন সেটা ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার পরই এই বিস্কুটের ছবি ব্যাপক ভাইরাল হয়। এরপর থেকে এর জনপ্রিয়তা বাড়তে থাকে, তাই শেষমেশ এই বিস্কুটের ব্যবসা শুরু করি। সরকার বিরোধী আন্দোলন দমাতে শুরু থেকেই কঠোর অবস্থানে জেইর বলসোনারো প্রশাসন। তবে 2022 সালের নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভিন্ন প্রক্রিয়ায় ঠিকই চলছে বলসোনারো বিরোধী প্রচারণা। এটার স্বাদ কেমন বা কি কি উপকরণ ব্যবহার হয়েছে সেটা মুখ্য নয়, কি বার্তা দেয়া হচ্ছে সেটাই সাধারণ মানুষ সাদরে গ্রহণ করছে। বলসোনারো বিরোধী ভিন্নধর্মী প্রতিবাদ এটি। এর মাধ্যমে সরকারকে যে বার্তা দেয়া হচ্ছে তা খুবই কার্যকর। স্বাদ যেমনই হোক, এই বিস্কুট আমি সবসময়ই কিনি, কারণ আমি বলসোনারোকে ক্ষমতায় দেখতে চাই না। অর্থনৈতিক সংকট আর করোনার সংক্রমণে উত্তাল ব্রাজিলের রাজনৈতিক পরিস্থিতি। বিরোধী শিবিরের লক্ষ্য নির্বাচনের আগেই অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট বলসোনারোকে ক্ষমতা থেকে হটানো। মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।